শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর গত 25শে আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে শিক্ষা নিয়ে 3টি বিষয় উল্লেখ করেন। 1. পূর্ববর্তী সরকারের অপশাসনে শিক্ষা ব্যবস্থা পঙ্গু হওয়া। 2. শিক্ষার ব্যাপক সংস্কারে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। এবং 3. পরবর্তী সময়ের জন্য যুগোপযোগী শিক্ষাক্রম তৈরি। রাষ্ট্র সংস্কারের জন্য এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার 14টি সংস্কার কমিশন গঠনের কথা বলেছেন। এর মধ্যে 10টি ইতিমধ্যে গঠন করা হয়েছে। এগুলো হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রম অধিকার সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন। একটি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত সম্ভবত শিক্ষা। জটিল ও বহুমাত্রিক শিক্ষা খাত ও উপখাত চালু রাখার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলেও সামগ্রিক সংস্কার বা পরিবর্তনের উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষা সংস্কার। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে 3 জন গুরুত্বপূর্ণ অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রাশেদা রৌনক খান। সঙ্গে রয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, গবেষক, এডুকেশন ওয়াচ। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা যদি একেবারে আলোচনার ভিত্তিটা স্থাপন করতে চাই, ডক্টর রাশেদা রৌনক খান, আপনাকে দিয়ে শুরু করি। বর্তমানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা একেবারে কারিগরি বলেন কিংবা আমাদের যে প্রাথমিক মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, আমরা আসলে যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের দিক দিয়ে তাকাই বা পৃথিবীর প্রেক্ষিতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন এখন যেটি রয়েছে? একদম সহজ করে যদি বলি, আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা করুন কেন? অনেকগুলো কারণ। প্রথমত হচ্ছে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল একটা ডেভেলপমেন্ট হয়েছে, এ ব্যাপারে কোনো অস্বীকার করার কিছু নেই। যে ধরেন বড় বড় বিল্ডিং হয়েছে স্কুলগুলোতে, খেলার মাঠ সরিয়ে দিয়ে বা শেষ করে দিয়ে বিল্ডিং করা হয়েছে। কারণ আমরা অনেক বেশি জাতি হিসেবেই হয়তো ভিজুয়ালি সফল এটা দেখাতে পছন্দ করি। ভেতরে মানে আমাদের মনোজগতে সফলতা আসছে কিনা, আমরা আমাদের ছাত্রছাত্রীদের মনোজগৎকে বিকশিত করতে পারছি কিনা, সেটার প্রতি আমাদের গুরুত্ব কম। আমাদের হচ্ছে যে যেহেতু ওই এলাকার এমপির কাজ দেখাতে হবে, ভোটারের একটা ব্যাপার আছে, সকল কিছু মিলিয়ে, এছাড়া আপনি জানেন এগুলোর সিন্ডিকেট আছে, শিক্ষাকে কেন্দ্র করেও তো রাজনীতি আছে। এই সকল কিছুতে ভিজুয়ালাইজেশনের একটা বড় জায়গা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এবং এই ডেভেলপমেন্টটা ঘটেছে। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আপনি যেটাকে বলছেন, একেবারে যেই ব্যবস্থা থেকে আসলে আমাদের জাতিটা গঠিত হবে, শিক্ষাই তো জাতির মূল মেরুদণ্ডের জায়গাটা, সেটা গঠিত হবে, সেখানে একেবারে মানে ভঙ্গুর দশা একটা। এই ভঙ্গুর দশাটা কিন্তু বহির্বিশ্বে নেই। আপনার যে প্রশ্নটা, যে বিভিন্ন উন্নত দেশ বলে না, যে কোনো দেশই, এমনকি আমাদের পার্শ্ব দেশ, আপনি যদি ইংল্যান্ড, ইন্ডিয়া বা নেপাল বা বিভিন্ন জায়গার কথা বলেন, সেগুলোতেও সেটা নেই। খুবই চমৎকারভাবে একটা ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্য দিয়ে বেড়ে ওঠা, যে সম্পর্কটা আসলে শিশুকাল থেকে আসবে। এটা হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে তা না। এখন শিশুকাল থেকে ছাত্র শিক্ষক সম্পর্কটা কিভাবে আসবে? আপনি ক্লাসরুমটা যদি আনন্দময় না হয়, আপনার ক্লাসরুমটা যদি নিশ্চিত না হয় যে ছাত্ররা আসছে তারা যেরকম পরিবারের থেকেই আসুক না কেন, বা যে পরিস্থিতি থেকেই ক্লাসরুমে ঢুকলো না, ঢুকার পরে এই 1 ঘন্টা ছাত্র এবং শিক্ষক নিশ্চিতভাবে পাঠদান কার্যক্রম পরস্পরের সাথে চালিয়ে যাবে। এটা চালানোটা কঠিন হয়ে যায় কেন? কঠিন হয়ে যায় প্রথমত শিক্ষকের জন্য, যে শিক্ষক নিয়োগটা হচ্ছে সেখানেও রাজনীতি ঢুকে গেছে। শিক্ষক আসলে আসবেন কিভাবে? শিক্ষক নিয়োগ হবে তিনি পড়াতে পারেন কিনা ক্লাসে, কিন্তু আমাদের দেশে শিক্ষকতার নিয়োগের প্রক্রিয়া কি তাই? তা তো না। তাহলে সেখানে আমরা দেখেন কিভাবে পিছিয়ে যাচ্ছি, যেটা অন্যান্য দেশে সেটা না। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, চাকুরি পাবার পরে তাদেরকে যে পরিমাণ প্রশাসনিক বলেন, বিশ্ববিদ্যালয়ের যে গভর্নিং বডি বলেন, দলীয় রাজনীতি বলেন, স্থানীয় প্রশাসন বলেন, সকলকে ম্যানেজ করে চলতে হয়। সেখানে তো শিক্ষা কার্যক্রম অর্থাৎ ক্লাসরুমে যে পাঠদান, সেটা তো অনেক পরের বিষয়। একদম আসল জায়গাগুলোই তো দখল করে আছে তার মনোজগতে। কিভাবে সে এখানে টিকে থাকবে? চাকরি পেলো, পাওয়ার পরে বেতন কম পাচ্ছে, তারপরে আবার টিকে থাকার একটা সংগ্রাম।
তাহলে এই সংগ্রামগুলো করতে গিয়ে তিনি আসলে শিক্ষা কার্যক্রমে মনোযোগ দিতে পারছেন না, এবং মনোযোগ দিতে পারছেন না বলে আজকে শিক্ষকরা নানাভাবে ছাত্রদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, মব জাস্টিসের শিকার হচ্ছেন। কিন্তু এর পেছনের কারণগুলো কিন্তু ছাত্ররা হয়তো বুঝতে পারছে না, কিন্তু এর বাস্তবতা একদম ডিফারেন্ট। এটা নিয়ে নিশ্চয়ই আমরা আরো একটু গভীরে আলোচনা করব। আমরা যে শিক্ষার যে ভঙ্গুর অবস্থা সেটা নিশ্চয়ই আমরা সকলেই স্বীকার করব। আমরা একটু গবেষকের কাছে যাই, ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে এই অবস্থাটা আসলে কবে থেকে শুরু হলো, নাকি একেবারে শুরু থেকে আমরা কখনো দাঁড়াতেই পারিনি যে সেটা আবার ভেঙে যাওয়ার প্রশ্ন কিভাবে আসবে? ধন্যবাদ আপনাকে। এই জায়গাতে প্রথমে যে জায়গায় আসবো আমি, আপা যে জায়গা থেকে শেষ করলেন সেই জায়গায় আমি একটু আগে যেতে চাই। সেটি হচ্ছে স্বাধীনতার পর থেকে যদি আমরা দেখি আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল হচ্ছে কমিউনিটি তৈরি করা একটি জিনিস, পরবর্তীতে গভর্নমেন্ট এটি নিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমি দেখি প্রাথমিক, মাধ্যমিক এবং হচ্ছে আপনার উচ্চশিক্ষাতে, আমি তিনটা মোটা দাগে যদি দেখি, প্রাথমিকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে তৈরি হতো এটা হচ্ছে স্বাধীনতা পরবর্তীকালে একসাথে এগুলোকে জাতীয়করণ করা হলো। জাতীয়করণ করার পরে এই যে কমিউনিটি এনগেজমেন্ট, কমিউনিটি যে তৈরি করেছিল সেই জায়গায় তৈরি করা হলো এসএমসি, স্কুল ম্যানেজমেন্ট, সেকেন্ডারি লেভেলে হচ্ছে স্কুল ম্যানেজিং কমিটি, আর এসএমসি হচ্ছে প্রাইমারিতে। এই জায়গাগুলোতে যখন দলীয়করণ করা হয়ে গেল, আপনি দেখবেন হয়তো এখন কি অবস্থা, এখন ভেঙে দেওয়া হয়েছে কমিটিগুলো। কয়েকদিন আগেও এই কমিটিগুলোতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লোকাল পলিটিক্যাল লিডাররা এমপির মাধ্যমে হতেন, মনোনীত হতেন। এখন শুরুতে যারা ম্যানেজ করবে সেই জায়গাটা রাজনৈতিকীকরণ হয়ে গিয়েছিল। ফলে যেটা হলো, রাজনীতিকীকরণ হওয়ার ফলে দেখা গেল যে নিয়োগের বাণিজ্য শুরু হয়ে গেল এবং দলীয় লোকজনকে নিয়োগ করা শুরু হলো। এজ এ রেজাল্ট শিক্ষা ব্যবস্থা ক্রমান্বয়ে ভেঙে পড়লো। স্বাধীনতার পর থেকে ক্রমান্বয়ে শুরু হতে হতে আজকে এই জায়গায় এসে পড়েছে। একই সাথে আরও তিনটি জিনিস ঘটেছে। প্রাথমিকে আপনি দেখবেন যে শিক্ষক সমিতি শিক্ষকদেরকে নিয়ে কাজ করবে, শিক্ষকদের দাবি দেওয়া, শিক্ষার কোয়ালিটি নিয়ে কাজ করবে। ঘটনাটা ঘটেছে আমাদের শিক্ষক সমিতিগুলো রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি করা শুরু হয়েছে। এটা আপনি দেখবেন যে মোটামুটি আমি একজ্যাক্ট বলতে পারবো, কিন্তু স্বাধীনতার পর থেকে এই গ্রুপগুলো চলে এসেছে। স্বাধীনতার আগে কেমন ছিল, যেহেতু আমি আগের প্রজন্ম না, আমি দেখি না বলতে পারছি না। স্বাধীনতার পর থেকে এটা ক্রমান্বয়ে বাড়ছে। পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের স্বার্থে গ্রাসরুট লেভেলে তাদের ক্ষমতা টিকিয়ে রাখার কারণে এই জিনিসগুলো করে নিয়ে এসেছে। এখন যে জায়গায় বলছিলাম যে কমিটি যখন যারা ম্যানেজ করবে তারা যখন পলিটিক্যাল হয়ে গেল, তাদের ভিতরে যখন অস্বচ্ছতা ঢুকে গেল, দুর্নীতি ঢুকে গেল, দেন আপা যেটি বলছিলেন আমাদের ম্যাডাম, যে শিক্ষক নিয়োগে দুর্নীতি এলো, কোয়ালিটি লোকগুলো শিক্ষকতায় এলেন না, এবং পরবর্তীতে আপনারা দেখবেন শিক্ষকের ছিল আগে হচ্ছে স্টুডেন্টদের অভিভাবক, সেই জায়গাটা দখল করে নিল কিছু ওই শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের কারণে। শিক্ষার্থীরা প্রতিপক্ষের মতো আপনি দেখবেন। আমি যখন সেকেন্ডারি লেভেলে পড়তাম, আমাদের সময় একসাথে কমন রুম থেকে স্টুডেন্ট, আমাদের বান্ধবীরা স্যারের সঙ্গে আসতেন, এসে ক্লাস করে চলে যেতেন, এবং বান্ধবীরা করতো কি শিক্ষককে অভিভাবক মনে করতো। কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন যে শিক্ষকের মাধ্যমে এই যে পলিটিক্যাল এবং বিভিন্নভাবে টাকা দিয়ে দুর্নীতি করে যে শিক্ষকরা রিক্রুট হতে শুরু, এরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে শুরু করলেন। ফলে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক ক্রমান্বয়ে প্রাথমিক এবং সেকেন্ডারিতে কমে গেল। এইভাবে একটি হলো উচ্চশিক্ষা আসি ইউনিভার্সিটি লেভেলে যেটা ঘটলো যে ইউনিভার্সিটি লেভেলে শিক্ষক নিয়োগের জিনিসটি আরও অস্বচ্ছ হয়ে গেল। এই জায়গায় এসে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাকে নিয়োগ দেবে সেটা আগেই তাকে ফার্স্ট ক্লাস পাইয়ে দেওয়া বা এরকম একটি টেন্ডেন্সি আমরা দেখেছি। এবং তারপরে তারা রিক্রুটেড হওয়ার পরে তারা লাল দল, নীল দল, হলুদ দল, কতগুলো দল আছে, এই দলের সাথে জড়িয়ে যাচ্ছে। জড়িয়ে যে দেন তারা হচ্ছে কীভাবে ভোটের রাজনীতিতে আসবে, কিভাবে ডিন হবে, কিভাবে প্রক্টর হবে, কিভাবে সহকারী প্রক্টর হবে। ক্লাসরুমের একজন শিক্ষকের, ইউনিভার্সিটি শিক্ষকের কাজ হচ্ছে গবেষণা করা, সেখানে গবেষণা হচ্ছে একেবারেই উপেক্ষিত। অ্যান্ড ইভেন রাষ্ট্রীয়ভাবে আপনি দেখবেন শিক্ষাতে যে বরাদ্দ হয়, সেখানে গবেষণার জন্য বরাদ্দ যদি আমি দেখতে চাই তাহলে আমাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে যে বরাদ্দ শিক্ষা গবেষণায় নেই। যার ফলে ক্রমান্বয়ে দিন দিন এসে আজকে যে শিক্ষার এই করুণ হাল, এটি কিন্তু একদিনে হয়নি, এবং এখান থেকে আমাদেরকে বের আসার জন্য কি করতে হবে, আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আনম ও এহসানুল হক মিলন, যিনি এই নীতি নির্ধারণের জায়গায় কাজ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনার কাছে এটি নিয়ে প্রশ্ন করতে চাই যে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা আসলে কতটুকু আমাদের শিক্ষা ব্যবস্থার আজকের এই দশায় এনে দাঁড় করানোর পেছনে? দেখুন, এন্ড অফ দ্য ডে স্টেট বা রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা, এবং তাদেরকে কমপ্লিটলি মোটিভেটেড হতে হবে যে এই রাষ্ট্রকে উন্নয়নের অগ্রশিখরে নিতে হলে কী কী করতে হবে।
এর জন্য আমাদেরকে নতুন সেট অফ এক্সাম্পল করতে হবে তা না। আমরা দেখেছি উই আর লিভিং ইন দ্য গ্লোবাল ভিলেজ, এখন পৃথিবী হাতের মুঠোতে রয়েছে, সেই জন্য আমরা এখন জানতে পারি। আমরা জানি উন্নত বিশ্ব কিভাবে তারা উন্নয়নের সোপানে তারা গিয়েছে, তাদের একটি মাত্র সেটি হচ্ছে শিক্ষা। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যারা শিক্ষাকে গুরুত্ব দিয়েছে তারাই আজকে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হয়েছে। অতএব আমরা যারা পলিটিক্যালি কমিটেড পার্সন, আমাদেরকে প্রথম প্রায়োরিটি দিতে হবে তিনটিকে: প্রথম শিক্ষা, দ্বিতীয় শিক্ষা, তৃতীয় শিক্ষা। তাহলে যদি আমরা সেটাকে টার্গেট করে নেই তাহলে আমরা একটা জাতি গঠন করতে পারবো। কিন্তু পলিটিশিয়ানরা স্বাধীনতার পরপরই আমরা লক্ষ্য করেছি যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধ হয়েছিল এবং স্বাধীনতার পতাকা উত্তোলন হতে শুরু করে সব কিছুই ছাত্ররা করেছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে এই ছাত্রদেরকে আমাদের রাজনীতির হাতিয়ার হিসেবে নিতে হবে যদি ক্ষমতায় আমরা থাকতে চাই। সেই কারণে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ছাত্রদেরকে তারা তাদের হাতিয়ার হিসেবে নিয়েছে এবং ছাত্রদেরকে দিয়ে লেজুর ভিত্তিক তাদের রাজনৈতিক দল গঠন করেছে। যখন ছাত্ররা করলো তখন আমরা চিন্তা করলাম, পলিটিশিয়ানরা কথা বলছি, নট অ্যাজ আই ওয়াজ এ মিনিস্টার অফ এডুকেশন, লাস্ট 10 ওভারে ছিলাম সেটা বলছি না। তখন চিন্তা করা হলো পলিটিশিয়ানরা যে এতে যদি শিক্ষকদের ইনভলভ করা যায় তাহলে আমরা কমপ্লিটলি আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ পুরো বিশ্ববিদ্যালয় আমাদের দখল হয়ে গেল। এই টার্গেট নিয়ে আমরা দেখেছি কাজগুলো চলছিল। আমি যখন বিশেষ করে দায়িত্ব পেলাম তখন আমি এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম। স্টুডেন্টদেরকে কিভাবে আমরা মোর মোটিভেটেড করব টুয়ার্ডস ক্লাসরুম এবং পলিটিক্স থেকে তাদেরকে বের করে নিয়ে আসবো, সেই জন্য আমি অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছিলাম। প্রথমত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক রয়েছেন সেই জন্য বলছি, প্রফেসর আনারুল্লাহ চৌধুরীর দ্বারা আমি ঢাকা ইউনিভার্সিটিকে উন্নত বিশ্বের মতো একটি প্রথা আমি চালু করার চেষ্টা করেছিলাম। পরবর্তীতে আমার এটা সম্ভব হয়নি। সকলে আইডেন্টিফাই করেছে আমি ডিপলিটিক্যালাইজেশন করছি, অর্থাৎ ডাকসু থাকবে, স্টুডেন্ট ইউনিয়ন থাকবে, ইউনিভার্সিটির যে বাজেট হবে বাজেটের সময় তারা তাদের দাবি দাওয়া পেশ করবে। এই বাজেটটা যেহেতু গভর্নমেন্ট পুরোপুরি দিয়ে দিচ্ছে সেই কারণে এই বাজেটের টাকা উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, প্রপোর্শনালি যা পড়ে তা পড়বে। তাহলে ইট ইজ এ বিগার এক্সপেন্সেস ফর এ স্টুডেন্ট। একজন স্টুডেন্টের জন্য ধরে নেন পার সেমিস্টারে 1 লক্ষ টাকা খরচ হচ্ছে। যদি আমরা এই প্রসেসে যাই, এই 1 লক্ষ টাকা কে দিচ্ছে? সরকার দিচ্ছে। তাহলে আমরা এটা থ্রু স্টুডেন্ট লোন স্টুডেন্টদের মধ্য দিয়ে দেবো। হাউ a student will organize this kind of big chunk of money? তো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট সার্টিফিকেট দিবে যে হি ইজ প্রেসিং হিজ কোর্স প্রপারলি, তাহলে টাকাটা সে পাচ্ছে ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্পন্সর হওয়ার কারণে। ক্লিয়ার? তো ইন দিস কেস স্টেট তো টাকাটা দিচ্ছে, সেটা ঘুরিয়ে টাকাটা দিচ্ছে। এখন পার্সোনালি রেসপন্সিবল লায়াবল হলো টু দ্য স্টুডেন্ট। লেটস সে গ্র্যাজুয়েশন করতে একটা স্টুডেন্টের 4 ইয়ার্সে লেটস সে 6 লাখ টাকা আমরা তাকে দিলাম। এদেশের দরিদ্র আপামর জনসাধারণের 6 লক্ষ টাকা সে ব্যয় করেছে, হি মাস্ট রিটার্ন ইট। এখন কোশ্চেন হচ্ছে সে যদি রিটার্ন না করতে পারে, নট নেসেসারি তাকে করতেই হবে, দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে যদি না করতে পারে আনকালেক্টেবল ব্যাড ডেপ্থ হিসেবে রাইট অফ করে নেবে, কারণ স্টেট তো এনিওয়ে দিতই। তাহলে কি হচ্ছে কি একটা জবাবদিহিতার প্লেস আসছে এবং স্টেট দিচ্ছে, অন দ্য আদার হ্যান্ড তাদের কাছ থেকে রেসিপ্রোকাল হয়ে সে এটার ডিভিডেন্ডটা পাচ্ছে। এখন দেখুন এই জিনিসগুলো কিন্তু আমরা মার্কেটাইজ করতে পারিনি, সেই জন্য হলো না, বিকজ তারা সকলে চিন্তা করলো যে আমি ডিপলিটিক্যালাইজ করছি ইউনিভার্সিটিকে, টিচার্স অ্যান্ড স্টুডেন্টদেরকে। এখন গভর্নমেন্টকে এই ধরনের ইনিশিয়েটিভগুলো নিতে হবে। আই এম নট এ নিউরোসার্জন, রকেট সায়েন্টিস্ট না এই বিষয়গুলোকে আমাকে আবিষ্কার করতে। দিস ইজ নট মাই থিওরি, আই জাস্ট ওয়াচ হাউ দ্য ডেভেলপ নেশন ইনভেস্ট দেয়ার এডুকেশন সেক্টর। আমি সেটাকে ফলো করেছি, কারণ এডুকেশন ইজ এ গ্লোবাল কমোডিটি। এই গ্লোবাল কমিউনিটিকে অন্যরা কীভাবে এটাকে সাকসেসফুলি অপারেট করেছে দ্যাট আমরা দেখলেই হয়। এই জন্য কোনো নিউরোসায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। ধরুন এসএমসির কথা বললেন, সেখানে যে দুর্বলতাগুলি এখন হচ্ছে বা হয়েছে সেগুলিকে নিরসন করার পদ্ধতিগত পরিবর্তনের চেষ্টা করেছি, অনেকটা হয়েছে। ধরুন উনি মাধ্যমিক স্তরের কথা বললেন,
সেখানে আমরা টিচার্স রিক্রুটমেন্ট পলিসি সেটা আমি করেছিলাম। ইফ উই ডোন্ট মিন দ্য বিজনেস দেন নাথিং উইল ওয়ার্ক আউট। এখন আমরা যদি পলিটিশিয়ানরা এই এডুকেশন সেক্টরকে পলিটিক্যালাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের বিরাট লাভ আছে। দেখুন এই বিগত সময়গুলোতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়তে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমরা দখলে রেখেছিলাম। আই মিন দ্য পলিটিশিয়ান, আই ডোন্ট মিন বিএনপি, আওয়ামী লীগ, এনিবডি। অ্যাজ এ পলিটিশিয়ান, ইউ আস্ক মি কোয়েশ্চেন, অ্যাজ এ পলিটিশিয়ান, তা আমার টার্গেটটা হলো যে অ্যাজ এ পলিটিশিয়ান আমাকে প্রত্যেকটা ইউনিভার্সিটি টিচার্স অ্যান্ড স্টুডেন্টসদের আমাদের আন্ডার রাখতে হবে এবং শিক্ষকদেরকে আমরা এমনভাবে হিউমিলেট করব তার একটা পর্যায়ে বিরক্ত হয়ে তারা আর এই ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। এবং শিক্ষকদের মধ্যে যখন আমরা এটাকে ছড়িয়ে দিতে পারবো তখন উইল বি ভেরি গুড পজিশনে থাকবো। দেখুন এই জুলাই 36 2024 অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পর্যন্ত এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে তারা স্ট্যান্ড নিয়েছে। এই যে জায়গাটা স্ট্যান্ড নিল, বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন হলো? ইফ ইউ গো দ্য নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম, রুট কজ অফ দ্য প্রবলেমে বৈষম্যটা শুরু হয়েছে কোথা থেকে? এই শিক্ষা থেকে। এই যে শিক্ষা হলো সবচেয়ে বেশি নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম, সেই জায়গাটা কিন্তু এই গভর্নমেন্ট এতদিন ওভারলুক করেছিল, প্যাস্ট পতিত গভর্নমেন্ট, কিন্তু ফাইনালি তাদেরকে এই ট্র্যাপে যেতে হলো। তাই বলছিলাম যে আপনার আপনি যদি একটি ন্যাশনকে ধ্বংস করতে চান, ইউ ডোন্ট নিড নো নিউক্লিয়ার বম্বস। রাশেদা রৌনক খান, আপনার কাছে জানতে চাই যে বিগত সরকারের অনেকগুলো স্টেপ নিয়ে সমালোচনা হতে পারে শিক্ষাক্ষেত্রে, তবে যে কিছু কাঠামোগত উন্নয়নের কথা তারা বলেছেন, যেমন কন্যা শিশু শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা বাড়ানো, বহু সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি দেওয়া, সব বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া কিংবা মাল্টিমিডিয়া ক্লাসরুম করা, এই স্টেপগুলো নেওয়ার পরেও কেন আসলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেলাম না, বা যে উন্নতির উদ্দেশ্যে হয়তো নেওয়া হয়েছিল সেই ফলাফলটা কেন আমাদের কাছে আসলো না? আপনার কি মনে হয়? ওই যে মানে রাজনীতি, সব কিছুতে তো আমরা রাজনীতিকরণ করতে চাই। আমাদের ইন্টেনশনটা খুব বেশি সলিড বা পিওর থাকে না। আমাদের ইন্টেনশনটা হওয়া উচিত ছিল কি, মানুষ তৈরি করা। বিদ্যালয় মানেই হচ্ছে বিদ্যালয় হোক, উচ্চ মাধ্যমিক হোক, আর প্রাইমারি হোক কিংবা বিশ্ববিদ্যালয় হোক। কিন্তু যদি সব সময় মাথায় থাকে যে রাজনীতিকরণ করা, তখনই আসলে সমস্যাগুলো হয়ে যায়। মানে এই যে কাঠামোগত সকল ধরনের এফোর্ট দেওয়ার পরেও শিক্ষা ব্যবস্থার এই করুণ দশার একটা মূল কারণ হচ্ছে রাজনৈতিক ঘুরপাকের মধ্যেই মানে একদম চলা। আপনি দেখেন রাজনীতির বিভিন্ন স্তরে স্তরে বিভিন্নভাবে একটা ভবন হবে, সেখানেও দেখবেন টেন্ডারবাজি আছে, সেখানেও ক্ষমতার রাজনীতি আছে, সেখানেও আপনার প্রশাসনিক একটা হস্তক্ষেপ আছে। এতগুলো হস্তক্ষেপ, এতগুলো ছোট ছোট রাজনৈতিক মানে কি বলে, ওই যে পেঁয়াজের ছিলকার মতো এতগুলো ছিলতে ছিলতে আর কিছু থাকে না বাকি। হ্যাঁ, শিক্ষা পর্যন্ত যাওয়া, ক্লাসরুম পর্যন্ত মনোযোগ দেওয়া সরকারের পক্ষে আর সম্ভব হয় না। কোয়ালিটির উপরে। এবং মিলন ভাই যেটা বলছিল যে প্রত্যেকটা রাজনৈতিক সরকারেরই একটা বড় ধরনের ইন্টেনশন তো থাকে আসলে শেষ পর্যন্ত যে আমার অনুগত থাকুক, কারণ শিক্ষা হচ্ছে এমন একটা বিষয়। আপনি দেখেন এবারের অভ্যুত্থানটাই দেখেন, পুরো ঘটনাটি কিন্তু ঘটলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। ছাত্র রাজনীতির করুণ দশা থেকেই আসলে ডিপ্রাইভড একটা ছাত্র জনগোষ্ঠী বের হয়ে আসলো যে আমি মেধাক্রমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, কিন্তু আমি আবাসন সুবিধা পেতে হলে আমাকে ছাত্র নেতাদের মানে একেবারে যে কোনো ধরনের লেভেলের নেতার সাথে আমাকে তার কথায় উদ্বস করে একটা সিট পেতে হচ্ছে। এই যে এত কিছু হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে, এগুলো কি সরকার ওয়াকিবহাল ছিলেন? আপনি যদি বলেন যে না ছিলেন না, তাহলে তো এটা আপনার প্রথমত ব্যর্থতা। আর যদি বলেন ছিলেন, কিন্তু ওই যে রাজনীতিকীকরণ, অনুগত থাকার যে একটা চরিত্র, সেটাকে ধারণ করার জন্য, কারণ আলটিমেটলি দিন শেষে আমাকে বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা ব্যবস্থাকে আমার অনুগত একটা চর হিসেবে তৈরি করতে হবে। এই প্রবণতা থেকে বের হওয়াটা খুব জরুরি। এই প্রবণতা থেকে বের না হওয়ার কারণে আপনি নারী শিক্ষায় বৃদ্ধি করেন, আপনি কাঠামোগত উন্নয়ন করেন, যাই করেন না কেন, আলটিমেটলি দিন শেষে শিক্ষা ব্যবস্থার করুণ দশা থেকেই যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা বিশ্ববিদ্যালয় থেকে যদি একেবারে আমাদের প্রাইমারি লেভেল পর্যন্ত আসি, বিগত সরকার অনেকগুলো নতুন এডুকেশন সিস্টেম আসলে ইন্ট্রোডিউস করেছিলেন। সৃজনশীল শিক্ষা ব্যবস্থা বলেন, কিংবা শেষমেশ যেটা করা হলো, যেটা নিয়ে অনেক বিতর্ক, আমাদের শিক্ষার্থীরা আসলে গিনিপিগ হয়ে গিয়েছেন। অভিভাবকরা তাদের দুশ্চিন্তার কথা বলেছেন, এবং এই আন্দোলনেও অনেক অভিভাবক কিন্তু এই কারণেও যুক্ত হয়েছিলেন যে শিক্ষা ব্যবস্থা আসলে তাদের
সন্তানদেরকে সঠিক মানুষ হিসেবে কতটা গড়ে তুলতে পারছে সেটা নিয়ে তারা প্রশ্ন রেখেছেন। আপনার কি মনে হয় এই সিস্টেমগুলো বাংলাদেশে ইন্ট্রোডিউস করা কি হঠকারিতা ছিল, বা আমরা কি এটার জন্য তৈরি? আমি যে জায়গায় বলতে চাই যে এগুলোর সাথে সবগুলোর সাথে হচ্ছে গুণগত শিক্ষা সম্পর্কিত। এখন গুণগত শিক্ষা তৈরি করতে গেলে আমার দুটো জিনিস দরকার। আপনার হচ্ছে গুণগত শিক্ষক, গুণগত শিক্ষা উপকরণ। এখন দেখুন, আপনি সৃজনশীল যেটি বললেন, সৃজনশীল আমরা পদ্ধতি চালু করার আগে আমাদের সৃজনশীল শিক্ষক তৈরি করতে হবে। সৃজনশীল শিক্ষক তো আমাদের পড়ে আসে নাই, তাহলে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে। আমরা সৃজনশীল শিক্ষককে যেটি দেখেছিলাম, আমি তখন মাঠে গিয়েছিলাম সৃজনশীল শিক্ষক নিয়ে কাজ করার জন্য, যে শিক্ষকদের মতামত নেওয়ার জন্য। সেখানে দেখেছি যারা পুরাতন শিক্ষক ওনারা দিন গুনছে কীভাবে রিটায়ারমেন্টে যাবে, কারণ এই পদ্ধতিতে ওনারা পর্যাপ্ত প্রশিক্ষণও পান নাই। এবং যারা মোটামুটি কোথায় এসেছে তারা জানে যে আমাদেরকে কিছুদিন থাকতে হবে, তারা সরকারকে গালিগালাজ করে যে এই পদ্ধতি সম্পর্কে, এবং গাইড বইয়ের উপরে নির্ভরশীল। আর যারা নতুন রিক্রুটেড হয়েছে তাদেরকে দেখেছিলাম যে গাইড বইয়ের উপর নির্ভরশীল। তাহলে সৃজনশীল যদি গাইড বইয়ের উপরে নির্ভরশীল হয়, তাহলে সৃজনশীলতা কোথায় গেল? এমনকি আমরা যে সৃজনশীল পদ্ধতি দিলাম, দেওয়ার পরে আবার একটি নতুন কারিকুলামে আমরা এসেছিলাম কিছুদিন আগে। সৃজনশীল পদ্ধতির আমরা কোথায় কোথায় ব্যর্থ হয়েছি বা আমাদের কি এরকম কোনো অ্যাসেসমেন্ট হয় নাই, হঠাৎ করে আরেকটি কারিকুলামে ঢুকে যাওয়া হয়েছিল। এবং এই কারিকুলামটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে রয়েছে, আমারও একই রকম রয়েছে, কিন্তু কারিকুলামটাকে আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ ফেলে দেওয়ার পক্ষে না। বাট যেটি ছিল, হ্যাঁ, আমি ওই জায়গায় আসছি যে এই কারিকুলাম একটি শিক্ষকদেরকে প্রস্তুত করতে হবে, এই কারিকুলামের সাথে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে, এই কারিকুলামের সাথে ম্যাটেরিয়াল ডেভেলপ করতে হবে, না করে কোনো অ্যাসেসমেন্ট পদ্ধতি নাই, কোনো কিছু নাই, হুড়মুড় করে একটা পলিটিক্যাল করে কারিকুলামটা মাঠে দেওয়া হলো। গুণগত শিক্ষার জন্য, কোয়ালিটি এডুকেশনের জন্য ফার্স্ট হচ্ছে কোয়ালিটির শিক্ষক দরকার, আর একটা হচ্ছে কোয়ালিটি ম্যাটেরিয়াল দরকার। আমাদের এই জায়গাতে আমরা যত কারিকুলামই তৈরি করি আর যত কিছু সিলেবাস প্রণয়ন করি, আমরা এই দুটো জায়গায় ফেল করেছি। কোয়ালিটির শিক্ষক আমরা তো নিতে পারিনি, রিক্রুটমেন্টের প্রবলেম ছিল এবং তাদেরকে প্রশিক্ষণের প্রবলেম ছিল। তাহলে এই সিস্টেমটা হুট করে চালু করাটা কি একটা ডিজাস্টার ছিল? এটা ডিজাস্টার হয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে এই যে কারিকুলামের সাথে মিলিয়ে আপনি শিক্ষা উপকরণ টেক্সট বইগুলো করতে হবে। টেক্সট বইগুলো আপনি দেখবেন কারিকুলামের সাথে কোনো মিল নেই। এখানে একটা পরিবার কেন্দ্রিক কারিকুলাম হয়ে গিয়েছিল, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার নাম আসতে পারে, কিন্তু ওনার পরিবারের সদস্যদের সবার নাম দিয়ে একটি করে গল্প লেখা, এটি কারিকুলামের সাথে কিভাবে লিঙ্ক হয়? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক সংস্কারের কথা বলছেন, এবং এই সময়টাকে বলাই হচ্ছে সংস্কারের সময়। নির্বাচন কখন দেবে, সেটার আগে সংস্কার হবে কিনা নাকি পরে হবে, এগুলো নিয়েও নানা কথা হচ্ছে। তবে এতগুলো সংস্কার যখন হাতে নেওয়া হলো, এত গুরুত্বপূর্ণ একটা সংস্কার নিয়ে কোনো কমিশন কেন নেই, কিংবা এটা নিয়ে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা কেন দেখতে পাচ্ছি না? আপনার কি মনে হয়? 1996 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল। তারা তখন বেশ লং টার্ম একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট করে বাংলাদেশে এডুকেশনের জন্য কনসালটেন্সি ফার্ম হিসাবে ইউকের একটা কনসালটেন্সি ফার্মকে নিয়ে আসছিল। দ্যাটস অল অ্যাংলো-স্যাক্স হোয়াইট কালার পিপল, এবং তাদের এডুকেশন সিস্টেমটাকে এখানে অ্যাডপ্ট করার জন্য তাদেরকে নিয়ে আসা হলো। তো তাদের যে রিপোর্টগুলি আসলো, আমি এসে তাদের রিপোর্টগুলি দেখলাম। সৃজনশীল যে শব্দটি এসছে, এটি কিন্তু খুব গুড একাডেমিক একটা প্রসেস। এটা আমরা যেটা পড়তাম সেটাই মূলত সৃজনশীল। তো এটাকে এক্সিকিউট করার জন্য তখন আমরাও বেশ ইন্টারেস্টেডলি আমরা এটার উপরে কাজ করলাম। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট করে একটা পর্যায়ে এসে ডিসিশন নিলাম যে সৃজনশীল আমরা করব। বাট ওই যে উনি বললেন মুস্তাফিজুর সাহেব, টিচার্সকে ট্রেন করতে, প্রিপেয়ার করতে হবে। আমার স্পষ্ট খেয়াল আছে 2006-এর জানুয়ারি থেকে আমরা চেয়েছিলাম কিছু পাইলট প্রজেক্ট করব সবচেয়ে নামি দামি স্কুলগুলোতে, যেখানে ভালো টিচার রয়েছে, খুব অল্প সংখ্যক, নট মোর দেন 10 অল ওভার দ্য কান্ট্রি। আমরা সেটাকে করব, তো পর্যায়ক্রমে এটাকে আমরা বেশি করে করব। কিন্তু আমরা চলে গেলাম, হঠাৎ করে এই গভর্নমেন্ট এসে টিচারদের ট্রেনিং না দিয়ে সৃজনশীলে চলে গেল। যারা এক্সিকিউট করবেন তারাই যদি আসলে বিষয়টা বুঝতে পারেননি, যে কথাটি উনি বললেন, সেই জন্যই এই জায়গাটি একটা হঠাৎ করে তাদের অসুবিধা হয়েছে। আসি আমরা শিক্ষা কমিশনের কথা। দেখুন, বাংলাদেশ কিন্তু খুব বলতে গেলে ভাগ্যবান দেশ।
এই কারণে বলছি মোর দেন 30 কান্ট্রিজ ডেভেলপড নেশন ইন দ্য ওয়ার্ল্ড, তাদের পপুলেশন ডিক্লাইনিং, মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। ইন দিস কেস বাংলাদেশ কিন্তু জনসংখ্যা বাড়ছেই। তো যে ওয়ার্ল্ড ওয়াইড যখন আমাদের জনসংখ্যা ক্রাইসিস, ইন দিস কেস বাংলাদেশ যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে এটা কিন্তু আমাদের খুবই ভাগ্যবান আমরা মনে করি। যদিও পপুলেশন কন্ট্রোলের জন্য বলছি, আমি ওই সেক্টরে যাচ্ছি না। তাহলে এদেরকে যদি দক্ষ মানব শক্তি তৈরি করা হয় তাহলে কান্ট্রি উইল বি বেনিফিটেড। ইন দিস রিগার্ড দেখুন, আমাদের দেশে 5 কোটির উপরে শিক্ষক এবং ছাত্র রয়েছে, নিয়ারলি 5 crore হবে। এই কোনো দেশের, অনেক দেশেরই আপনার 5 কোটির জনসংখ্যাও নেই। সেই জায়গায় আমাদের এই লার্জ চাঙ্ক অফ দ্য পিপল ইনভলভ ইন এডুকেশন সেক্টর, এবং তারাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ। ইন দিস কেস আমার ধারণা ছিল দিস গভর্নমেন্ট, এটা ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্ট। উনি ইজ অ্যান একাডেমিশিয়ান, নবলিস্ট, ওয়ার্ল্ড ফেমাস পার্সোনালিটি। আমি ভেবেছিলাম যে উনি প্রথমে যেভাবে বক্তৃতা দিয়ে শুরু করেছিলেন, যেভাবে আপনি শুরু করলেন 3টি আইটেম নিয়ে শিক্ষার উপরে, আমি ভেবেছিলাম উনি এই শিক্ষা কমিশনটি প্রথম গুরুত্ব দিবেন, এবং দিস ইজ দ্য কোর সাবজেক্ট। এই শিক্ষার কারণে কিন্তু বৈষম্য, সব কিছু শিক্ষা থেকে শুরু হয়েছে। তাহলে উনি এমন একটা শিক্ষা কমিশন করবেন যেটা আমাদের দেশে নন স্টপ কন্টিনিউয়াসলি হতে থাকবে। অর্থাৎ আমি শুধু শিক্ষা সংস্কার কমিশন, ওই নির্বাচন কমিশন বা 10টি কমিশন সেটা আমি বলছি না, বা 6টি কমিশনের কাজ আগে করবেন পরে অন্যগুলি করবেন, আমি সেটা বলছি না। আমি বলতেছি প্যারালালি একটা শিক্ষা কমিশন পার্মানেন্টলি থাকবে, কনস্টিটিউশনে থাকবে, তারা রেগুলারলি এই ডেভেলপ নেশন এবং গ্লোবাল এডুকেশনের সাথে কম্পিট করে আমাদের শিক্ষার যে চেঞ্জেসগুলি হবে সেটা ওয়াচ ডগ হিসাবে তারা কাজ করবে, এবং দে উইল রিকমেন্ড টু দ্য এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রি উইল পারফর্ম দ্যাট কাইন্ড অফ শিক্ষা কমিশন। আমি পার্মানেন্ট কমিশন চাচ্ছিলাম, এবং আমি যেখানে টকশো করেছি সেখানে এই দাবিটি জানিয়েছি। না করার কারণ কি হতে পারে আপনার কি মনে হয়? এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করছে না? এটা তো ভাবার কোনো কারণ নেই নিশ্চয়ই। আসলে এই গভর্নমেন্ট প্রায়োরিটি দিয়েছে কারেন্ট সিচুয়েশনকে অ্যাডপ্ট করার জন্য এবং এগুলিকে কন্ট্রোল করার জন্য তারা প্রায়োরিটি দিয়েছে। কিন্তু লং টার্ম এই শিক্ষা কমিশনটাকে যদি এই গভর্নমেন্ট কিন্তু বলছে যে আমরা সংস্কার করার জন্য এসেছি, সংস্কার করবই। তো সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ জিনিসে তারা হাত দিয়েছে। তো হ্যাঁ, তাহলে কেন শিক্ষা সংস্কারের ব্যাপারে বা শিক্ষা কমিশনের ব্যাপারে যাবে না? কারণ এই শিক্ষা কমিশন যদি পার্মানেন্টলি বা এই সংস্কার যদি আমরা না যাই তাহলে কিন্তু 53 ইয়ার্স পরে এটা হয়েছে, মেবি 10 ইয়ার্স 20 ইয়ার্স পরে আবার হবে, মানে জাতিটা কমপ্লিটলি ডেস্ট্রয় হয়ে যাবে। এই প্রশ্নটি রেখে আজকের আয়োজন শেষ করে আজকের পর্বটি শেষ করি, কারণ এটা এত বড় একটা এরিয়া কথা বলার, আমরা পরবর্তী পর্বেও কথা বলতে চাই, নিশ্চয়ই আপনাদেরকে সঙ্গে পাবো। প্রিয় দর্শক, আজকের শিক্ষা সংস্কারের পর্বটি শেষ করছি। এ বিষয়ে আলোচনা পরবর্তী পর্বে হবে, আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে।